করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে 2 মাস থাকার পর বাসায় ফিরলেন বেগম জিয়া। ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণের শঙ্কা থেকে সিদ্ধান্ত, বাসাতেই চলবে চিকিৎসা। ভারতে পাচার হওয়া বোনকে খুঁজতে গিয়ে নির্মমতার শিকার তরুণী। মাসের পর মাস আটকে রেখে নির্যাতন। টিকটক হৃদয় ও নদীর খপ্পরে পড়ে পাচার হন আরও 2 নারী। হাতিরঝিল থানায় মামলা। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। প্রায় 2 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসায় ফিরে আসায় শুকরিয়া জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসক দলের প্রধান জানান, হাসপাতালে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের আশঙ্কা থেকেই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। 54 দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়ে শনিবার রাত 8:15টার দিকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতাল ছাড়ার আগে সেখানকার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিদায় নেন বেগম জিয়া। রওনা দেওয়ার 15 মিনিটের মধ্যেই রাত 8:30টার দিকে তিনি চলে আসেন বাসভবনের সামনে। বাসায় প্রবেশ করার পর মূল গেটের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন চিকিৎসক দলের প্রধান ডক্টর FM সিদ্দিকী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেগম জিয়ার জন্য দোয়া চান মির্জা ফখরুল। আপাতত তিনি করোনা থেকে বেরিয়ে এসে বাসায় আজকে ফিরেছেন, আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। পরে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডক্টর FM সিদ্দিকী। প্রায় 19 দিন ওনার 2 পাশের চেস্ট টিউবে ওনার পানি ড্রেনেজ ছিল, ওনার 2 পাশে 2টি ব্যাগ ছিল, যেই ব্যাগে সারাক্ষণ পানি আসছিল। তিনি জানান, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই বিএনপি চেয়ারপারসনকে বাসায় নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে যে উনি প্রায়ই একটা ঝুঁকিতে থাকছেন হসপিটাল ইনফেকশন হওয়ার, এবং কোভিড নতুন করে আবার হাসপাতালে আক্রমণ করছে। এই স্টেবল অবস্থায় হসপিটালে রাখলে ওনার রিস্ক অনেক বেশি। বেগম জিয়ার এখন যে চিকিৎসা দরকার তা দেশে নেই বলে মন্তব্য করলেও বিদেশে নেয়ার বিষয়ে স্পষ্ট করে কোনো কথা বলেননি FM সিদ্দিকী। লিভারের সমস্যা হয়ে যখন ডিকম্পেনসেশন হয়, সেই সমস্যার সার্বিক মূল্যায়ন করে স্টেজিং করে সেই রোগীর যে আনুষঙ্গিক চিকিৎসা দরকার, সেই টোটাল টেকনোলজি এবং সাপোর্ট আমাদের দেশে নাই। গত 10ই এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। এরপর 27শে এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির পর তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় 1.5 মাসে সর্বোচ্চ 67 জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মারা গেছেন 24 জন, ঢাকায় 14 এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 11 জন। সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে গোটা দেশেই। রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। লাগামই টানা যাচ্ছে না করোনা সংক্রমণের। 3 গুণ শক্তিশালী ভারতীয় ভেরিয়েন্ট ছড়াচ্ছে দ্রুত গতিতে। হাসপাতালের শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা। কঠোর লকডাউনেও কোনো কাজ হচ্ছে না। সবশেষ 24 ঘন্টায় খুলনা বিভাগে 24, চট্টগ্রামে 11 ও রাজশাহী বিভাগে 8 জন মারা গেছেন। খুলনায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 38% ছাড়িয়েছে। 130 শয্যার হাসপাতালে ভর্তি 155 জন। খুলনার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, তাই জন্য একটু আতঙ্কের মধ্যেও আছি। আগামীকাল হতে আশা করছি খুলনা সদর হাসপাতালে ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে রূপান্তরিত করা সম্ভব হবে। করোনার আরেক হটস্পট সাতক্ষীরায় 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত 60.87%। তৃতীয় দফা লকডাউন চললেও মানছেন না সাধারণ মানুষ। এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নাই। প্রতিনিয়ত যে পরিমাণে রোগী ট্রিটমেন্ট দরকার সেই পরিমাণ তো তারা পাচ্ছে না। সীমান্ত জেলা রাজশাহীতে রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটে অতিরিক্ত শয্যা সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বসে দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছে ছেলে আমার, হাত পা সব ছেড়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রতিদিন রোগীর অনেক চাপ, একজন গেলে আরেকজন আসতেছে, বেড ফাঁকা থাকছে না। এছাড়া যশোরে শনাক্তের হার 39%, কুষ্টিয়ায় 30, চুয়াডাঙ্গায় 36.53, নাটোরে প্রায় 38% এবং নওগাঁয় 35%। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে চট্টগ্রামে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট। গত কয়েকদিনে সংক্রমণ মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী এলাকায় ঢিলেঢালা লকডাউন আর অবাধ পরিবহন চলাচলের কারণেই আক্রান্তের হার বেড়েই যাচ্ছে। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি।
করোনার ভারতীয় ডেল্টা ধরনের প্রকোপ এবার দেশের সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে বৃহত্তর চট্টগ্রাম বিভাগেও হানা দিয়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনায় মৃত্যু ও নতুন আক্রান্ত দুটোই বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 15 জন, যা দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এমনকি অধিক ঝুঁকিপূর্ণ বিভাগ রাজশাহী ও খুলনার চেয়েও বেশি। আর জেলা সিভিল সার্জন অফিস থেকে শনিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার মধ্যে উপজেলার চেয়ে নগরীতে এই সংখ্যা দিন দিন বাড়ছে। এই অবস্থায় সংকটাপন্ন রোগী নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসছে স্বজনরা। হঠাৎ রাতের বেলা কাশি শুরু হইতো, জ্বর হইতো, ওইরকম মানে হঠাৎ করে আবার জ্বর চলে যেত, কিন্তু আবার হঠাৎ আসতো এরকম। তো এখান থেকে নিয়ে এখানে আনা হয়েছে। পজিটিভ আজকে 4 দিন হয়েছে। তো 4 দিন থেকে আগে থেকে এখন আজকে অক্সিজেন এখন 98 পয়েন্ট আছে। যখন ভর্তি করেছিলাম তখন একটু পরিস্থিতি খারাপ ছিল, এখন একটু ভালো আছে। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ভেরিয়েন্ট সীমান্তবর্তী এলাকা ছেড়ে এখন তা সামাজিক সংক্রমণের রূপ নিয়েছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামেও। যাদের কাছে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে তারা কখনোই বিদেশ ভ্রমণ করেননি, তারা ভারত যাননি, কিংবা তাদের পরিবারে কেউ ভারত গেছেন এমন কোনো প্রমাণও মেলেনি। অর্থাৎ সামাজিক সংক্রমণের শিকার হয়ে তারা এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন। কোরবানির ঈদ নিকটবর্তী হবে, গরু ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে পশুগুলো নিয়ে আসতে শুরু করবেন, পশুর হাট বসবে। এতে এই সামাজিক সংক্রমণ কিন্তু ধীরে ধীরে আরও বেড়ে যাবে। দেশে করোনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর লকডাউন যদি কঠোরভাবে কার্যকর করা না যায়, তাহলে এই সংক্রমণ অন্যান্য এলাকায় আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্কবার্তা বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রায় 2 মাস পর দেশে আবারও শুরু হলো প্রথম ডোজের কোভিড টিকাদান। রাজধানীসহ সারা দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। শনিবার শুধু মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। শিগগিরই অগ্রাধিকার তালিকায় থাকা অন্যদেরও টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থবিরতার মুখে থাকা কোভিড টিকা কার্যক্রমে অবশেষে এলো কিছুটা গতি। রাজধানী সহ সারা দেশেই চলছে চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মের টিকাদান। শনিবার সকাল থেকেই রাজধানীর 4 কেন্দ্র ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী ও মুগদা মেডিকেলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি টিকা পেয়েছেন বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। টিকার আওতায় রয়েছেন বাংলাদেশি মেডিকেল কলেজে পড়া বিদেশি শিক্ষার্থীরাও। টিকা নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শিগগিরই সরাসরি শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী। ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ক্লাস শুরু হবে। কলেজের সাথে কন্ট্যাক্ট করেছি এবং কলেজে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তবে নিবন্ধন করে এখনো টিকা না পাওয়া ব্যক্তি, প্রবাসী কর্মী, বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট সহ 10 ধরনের ব্যক্তিকে সিনোফার্মের টিকায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও শনিবার এসব শ্রেণীর কেউই টিকা পাননি। অনেককে ফিরে যেতে হয় কেন্দ্রে এসে। উনি বলছে যে আজকে বা কালকের মধ্যে একটা মিটিং হবে, তারপরে বড় ধরনের একটা অর্ডার আসলে প্রবাসীদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে। এখানে এসে জানলাম যে আমাদেরকে পরবর্তীতে ডাকবে। কর্তৃপক্ষ বলছে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া সাপেক্ষে শিগগিরই টিকা দেওয়া হবে অগ্রাধিকার তালিকায় থাকা অন্য শ্রেণীভুক্ত ব্যক্তিদের। লিখিত যে নির্দেশনা আমরা পেয়েছি সেটা হচ্ছে স্টুডেন্টদের দেওয়ার ব্যাপারে। আমি আশা করছি প্রবাসী এবং যারা নিবন্ধিত হয়ে আছেন তাদের ব্যাপারে অতি শীঘ্র নির্দেশনা চলে আসবে। এক ভায়ালে কেবল 1 ডোজ থাকায় সিনোফার্মের টিকার তেমন একটা অপচয় হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে এখনও শুরু হয়নি ফাইজারের টিকাদান। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের কাজ প্রায় শেষ। কাজ শেষ হলেই স্বাস্থ্যসেবায় নতুন দ্বার উন্মোচিত হবে। একসাথে 250 বেডে ফেনী সহ আশপাশের জেলার রোগীরা পাবেন হাই ফ্লো অক্সিজেন সুবিধা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত মে মাসের তুলনায় জুন মাসে জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। 1 জুন থেকে 16 জুন পর্যন্ত 15 দিনে ফেনীর 1308টি নমুনা পরীক্ষায় 190 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 14.52%। ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত বছরের মাঝামাঝি সময় করোনা রোগীদের চিকিৎসায় ছোট বড় 400 সিলিন্ডার দিয়ে 40 শয্যার সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করা হয়। এর মধ্যে অর্ধেক সিলিন্ডারই ব্যবহার হয় রিফিলের সাপোর্ট হিসেবে। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অভাবে করোনার সংকটাপন্ন রোগীর জন্য 10 শয্যার আইসিইউতে 2টি ভেন্টিলেটর ও হাইফ্লো নজেল ক্যানুলা থাকা সত্ত্বেও রোগীরা সেবা পাচ্ছেন না। 20 লিটার পর্যন্ত কোনো রোগী যদি অক্সিজেন লাগে তাদেরকে দিয়ে থাকি
এবং এর পরবর্তী যদি কোনো রোগী আরও বেশি চাহিদা থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে চিটাগং মেডিকেল কলেজ অথবা চিটাগং জেনারেল হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজে আমরা রেফার করে দিয়ে থাকি। যখন অতিরিক্ত অক্সিজেন লাগে তখন সেই অক্সিজেনটা আমরা না দিতে পারার কারণে সে উন্নত হসপিটালে পৌঁছার আগেই পথিমধ্যে রোগীগুলো খারাপ হয়ে যায়। গত 17 এপ্রিল ইউনিসেফের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান স্প্রেকটা ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে 6000 লিটার লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের কাজ শুরু করে। ইতিমধ্যে অক্সিজেন সঞ্চালনার জন্য চীন থেকে আসা একটি এয়ার ভ্যাকুয়াম পাম্প স্থাপনের কাজ শেষ হলে পুরোপুরিভাবে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হবে। লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক যদি আমরা পূর্ণাঙ্গ চালু করতে পারি তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা একটা ফাংশনে যেতে পারবো। জেলায় মোট শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3946 জনে। বক্তের মুন্না, সময় সংবাদ, ফেনী। ভারতে পাচার হওয়া বোনকে খুঁজতে গিয়ে নিজেই পাচারের শিকার হন এক তরুণী এবং তার খালা। 6 মাসের বন্দিদশায় হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। কৌশলে পালিয়ে ফিরতে পারলেও খোঁজ পাননি বোন ও খালার। এদিকে বিউটি পার্লারে চাকরির লোভ দেখিয়ে পাচারের শিকার হন আরও 2 নারী। হাতিরঝিল থানায় মানব পাচার আইনে 3 ভুক্তভোগী নারীর মামলার পর পুলিশ বলছে টিকটক হৃদয় বাবু এবং নদী নামের এক দালাল তাদেরকে পাচার করে দিয়েছিলেন ভারতে। বুলবুল রেজা রিপোর্ট। আমার এখানে বিউটি পার্লারের সেলম্যানের ভালো ভালো জব আছে, তুমি যদি করতে চাও তখন ইন্ডিয়া থেকে নদী বল। গেল বছরের শেষের দিকে এই তরুণীর বড় বোনকে বিউটি পার্লার চাকরির নামে ভারতে পাচার করে দিয়েছিলেন নদী নামের এক দালাল। কিছুদিন পর নদী জানান ভারতে খুব ভালো বেতনে চাকরি করছেন তার বোন, তবে সে কিছুটা অসুস্থ বোনকে দেখতে তাকেও ভারতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। বোনকে দেখতে এই তরুণী তার খালা সহ পাড়ি দেন ভারতে। ব্ল্যাকে আসা যায়। ঢাকা থেকে প্রথমে যশোরের বেনাপোল সীমান্ত পাড়ি দিতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়ার পর দালাল তাকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন। কলকাতা থেকে বেঙ্গালুরু, সেখানে দেখা হয় বোনের সঙ্গে। জানতে পারেন বিউটি পার্লারের চাকরি নয়, তার বোনকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। বোনের মতো একই পরিণতি নেমে আসে তারও। বেঙ্গালুরু আর চেন্নাইয়ের হোটেলে কাটে 6 মাস। অবশেষে অন্তঃসত্ত্বা এই তরুণী একদিন খুঁজে পান পালানোর পথ। তো সেইখানে ধরা পড়ে যে আমি প্রেগনেন্ট। ওরা বলতো কি যে আয় তোর অ্যাবর্শন করা দিয়ে তারপর তুই কাজ কর। ওরা তারপর আমাকে আবার কাজে পাঠায়। আটটা করার পর জানা যায় আমার পেটে যে বেবি ছিল ও নষ্ট হয়ে গেছে। একই চাকরির কথা বলে টিকটক হৃদয় বাবু এই তরুণী এবং তার বান্ধবীকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দেন। বুঝি যে আসলে এই সমস্ত কাজ তখন বেঙ্গালুরু যাওয়ার পর টের পান তারা পাচারের শিকার হয়েছেন। পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় তাদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। দাবি করা হয় লাখ লাখ টাকা মুক্তিপণ। মারার পরে দেওয়া আমাদের কিছু পিকচার তুলে বলে ব্ল্যাকমেল করে যে এখন যদি তোদের ওইখান থেকে টাকা আমরা না দেস তাহলে ইয়ে করে দিব। তো ওইখানে ওরা দাবি করতেছে ওদের 2 লাখ টাকা দিতে হবে। প্রায় 6-7 জন 8 জন দল বেঁধে আসতো, দল বেঁধে এসে তারপর মারধর করত। দেশে ফিরে হাতিরঝিল থানায় এই 3 তরুণী মানব পাচার আইনে মামলা করেছেন। তারা হৃদয় এবং নদী নামে দুজনের সহযোগিতায় পূর্বের ন্যায় সীমান্তবর্তী এলাকার কিছু লোকজনের সহযোগিতায় এবং ইন্ডিয়ায় কিছু লোকের সহযোগিতায় তারা পাচার হয়েছিল। এ নিয়ে মোট 5টি মামলা হয়েছে হাতিরঝিল থানায়। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 13 জনকে। ভারতের পুলিশ গ্রেফতার করেছে 12 জনকে, যাদের মধ্যে 11 জনই বাংলাদেশি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ 19 জনকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে 5 নারী ও 7 শিশুসহ 15 জনকে আটক করা হয়েছে। অপরদিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের সীমান্ত লগ্ন মাঠ থেকে আটক করা হয় আরও 3 জনকে। এই ঘটনায় মামলা দায়ের করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। ভোরের সময় আরও থাকছে। চুরি করা পণ্য বিক্রি করে বিলাসী জীবন ও শখ পূরণ করতেন চট্টগ্রামের ইমন। বাসা থেকে কয়েক লাখ টাকার পণ্য জব্দ। 2 স্ত্রী ও সহযোগী সহ গ্রেফতার। তরুণ ইসলামী বক্তা আবু তহাকে গুম করার অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছে বলে মনে করেন নাগরিক প্রতিনিধিরা। এমনকি তার খোঁজে আন্দোলনরতরাও এখন বিব্রত। এদিকে তহার দ্বিতীয় স্ত্রী জামাত নেতার মেয়ে সাবিকুন নাহার এই ষড়যন্ত্রের মূল হোতা বলে মনে করছেন অনেকে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তহাকে দেখছে ভিকটিম হিসেবে। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করছেন রতন সরকার।
তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে গুমের অভিযোগ তুলে তার দ্বিতীয় স্ত্রী ঢাকার লালমাটিয়ায় অবস্থানরত সাকিবুন নাহার তোলপাড় করেন সারা দেশ। স্থানীয় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেলেও বিদেশি গণমাধ্যমের সঙ্গে ঠিকই যোগাযোগ করেন এবং তার স্বামীর গুমের ব্যাপারে পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলেন। তার এই বক্তব্যে সরকার ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। এই অবস্থায় হঠাৎ করেই তার দেখা মেলে প্রথম স্ত্রীর বাপের বাড়িতে। শুক্রবার জুমার নামাজের আগে রংপুর নগরীর চারতলা এলাকায় তাকে দেখে অবাক হন প্রতিবেশীরাও। কি ব্যাপার, বুঝে যে কথা বলা যাবে না এখন। আমার সঙ্গে কোনো কথা হয়নি, মনে করলাম যে অফিস থেকে আসছি, যখন অফিস থেকে আসলে তার সাথে কথা বলবো। শুক্রবার গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তোহা জানান অন্য কোনো কারণে নয়, পারিবারিক কারণে প্রথমে গাইবান্ধায় বন্ধুর বাসায় আত্মগোপন করেছিলেন তিনি। একই স্বীকারোক্তি দেওয়ার পর রাতেই তাদের নিজ নিজ জিম্মায় ছেড়ে দেন আদালত। তবে কি সেই পারিবারিক কারণ, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছে পুলিশ আইনজীবী তোহা ও তার স্বজনেরা। তোহার গুমের অভিযোগ তুলে মানববন্ধন, ফেসবুকে পরিস্থিতি বিক্ষুব্ধ করে তুলতে দেখা গেছে বিএনপি, জামাত, ছাত্র শিবির ও বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের। সরকার কর্তৃক আটক বা গুম করা হয়েছে, এইভাবে একটা গুজব ছড়িয়ে দেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত সরকার বিরোধী ষড়যন্ত্র বলে মনে করছেন অনেকে। তোহার প্রথম স্ত্রী আবিদা নূরের রাজনৈতিক পরিচয় না থাকলেও দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার জামাত নেতার মেয়ে। এটা আসলে সরকারকে বেকায়দা ফেলার একটা বিষয় এবং এটার পিছনে আমার মনে হয় তদন্ত করা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তোলা হলেও তোহাকে ভিকটিম হিসেবে দেখা হচ্ছে কেন, অনেকের প্রশ্ন এটা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নিরাপত্তার শঙ্কার অজুহাত দেখিয়ে গাইবান্ধার ত্রিমোহিনীতে বন্ধু সিয়ামের অনুপস্থিতিতেই তার বাড়িতে আশ্রয় নেন ইসলামী বক্তা আবু তোহা। আশ্রয় নেওয়ার বিষয়টি বন্ধু সিয়ামকে কাউকে না জানাতে অনুরোধ করেন তিনি। সময় সংবাদকে সে কথাই জানালেন সিয়ামের মা নিশাত নাহার। ওই বাড়িতে টানা 7 দিন থাকলেও বাইরে বের হননি কখনো। আতাল হক সাগরের ক্যামেরায় হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধা সদরের ত্রিমোহিনী বালুয়া সড়কের পাশে গাছগাছালি ঘেরা বন্ধু সিয়ামের নির্জন বাড়িটিতে গত 11 জুন শুক্রবার আশ্রয় নেন আবু তোহা মুহাম্মদ আদনান। নিরাপত্তাহীনতা ও ভীত সন্ত্রস্ত দাবি করে সেখানে তার অবস্থানের বিষয়টি তোহা গোপন রাখার অনুরোধ জানান তার বন্ধু সিয়ামের মায়ের কাছে। আমার ছেলের ফ্রেন্ড, ওর সঙ্গে তো আমাদের বেশ ঘনিষ্ঠতা, ও আমার ছেলের মতোই, ছোটোবেলা থেকে ওর সঙ্গে পরিচয়। যাই হোক, আসছে আমার বাড়িতে, এসে ভীত সন্ত্রস্ত, একদম চোখ মুখ কেমন যেন লাগতেছে, আন্টি কাঁপতেছে, গায়ে পায় কি আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আন্টি আমি আপনার কাছে কয়েকদিন থাকবো। 18 জুন শুক্রবার পর্যন্ত টানা 7 দিন ওই বাড়ি থেকে বের হননি তোহা ও তার সঙ্গীরা। সিয়ামের মা নিজেই ছেলের ঘনিষ্ঠ বন্ধু তোহা ও তার সঙ্গীদের রান্না করে খাওয়াতেন। পাশের বাড়িতে থাকলেও তোহাদের অবস্থানের বিষয়ে জানতেন না বলে দাবি সিয়ামের চাচার। কয়েকদিন আগেই আমরা সবাই কোভিডে আক্রান্ত ছিলাম, সে কারণে আমরা আসলে ও বাড়ি খুব একটা যাতায়াত করি নাই। স্থানীয়রা জানান এর আগেও সিয়ামের বন্ধু পরিচয়ে এই এলাকায় একাধিকবার এসেছিলেন তোহা। বিভিন্ন মসজিদে জুমার নামাজে পাঠ করেন খুতবা দিচ্ছে শুক্রবারে একদিন, আর পাশে আর একটা মসজিদ আছে, ওখানে আসরের নামাজের পরে নামাজ পড়াইয়ে ওখানে বক্তব্য দিচ্ছে। ওই হাদিস নিয়ে বলতো আর কি, হাদিস কোরআন নিয়ে। তোহার বন্ধু সিয়ামের বাবা শরীফ নওয়াজ খান মারা যাওয়ার পর থেকে বাড়িটিতে একাই বাস করেন সিয়ামের মা নিশাত নাহার। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিশ্বের সব দামি ব্র্যান্ডের নতুন মোবাইল রয়েছে তার সংগ্রহে। একটি মোবাইল সেট যার বর্তমান বাজার মূল্য 2.5 লাখ টাকা। আরও আছে অত্যাধুনিক সব হাতঘড়ি, ট্যাব, বাইনোকুলার এবং সাউন্ড সিস্টেম। আর বাসায় রয়েছে লাখ টাকা দামের সাইবেরিয়ান কুকুর। নিজে চুরি করে আবার সেই পণ্য বিক্রি করে নিজের শখ পূরণ করে ইমন নামের এ তরুণ। 2 স্ত্রী এবং 1 সহযোগী সহ গ্রেফতার হওয়ার পর বের হয়ে আসে দুর্ধর্ষ শৌখিন এ চোরের নানা কাহিনী। স্বাক্ষর টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চুরি মামলার আসামি ইমনের খোঁজে পুলিশ বাসায় ঢুকতেই চিৎকার করে খাঁচায় বন্দি সাইবেরিয়ান কুকুর দুটি। লাখ টাকা খরচ করে ভারত থেকে কুকুর দুটি কিনে আনে ইমন। আরও আছে উন্নত প্রজাতির বিড়াল ও পাখি। তবে অবাক হতে হয়েছে তার মোবাইল
ট্যাব, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম সহ নানা ইলেকট্রনিক্স ডিভাইসের সংগ্রহ দেখে সব কিছুই কিনেছে নিজে চুরি করে সেই চোরাই পণ্য বিক্রির টাকা দিয়ে। কুকুর কিনছি মেয়ে যেটা ওইটা 45,000 টাকা, আর যেটা পুরুষ ওইটা কিনছিলাম 60,000 টাকা। কয়েকদিন আগে একটা মোবাইল কিনছি 1,20,000 টাকা দিয়ে। সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন স্থানের বাসাবাড়িতে চুরির অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ ইমনের সন্ধানে নামে নগরীর পাথরঘাটা এলাকার বাসায় পেয়ে যায় তাকে, আর সেখান থেকে আটক করা হয় তার 2 স্ত্রী এবং এক সহযোগীকে। এরপরে পুলিশি জিজ্ঞাসাবাদে ইমন স্বীকার করে তার চুরির নানা ইতিহাস। পায়ে হেঁটে চুরি করলো, অন্যান্য সময় তার ব্যবহারের জন্য কিনেছে 2টি দামি মোটরসাইকেল। সে কোটি কোটি টাকা চুরি করছে মনে আমাদের কাছে স্বীকার করছে। আমরা তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে বাকি কার্যক্রম সম্পন্ন করব। এর আগেও অন্তত 4 বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ইমন। চুরির অভিযোগে মামলা রয়েছে 5টি। ইমনের দাবি একসময় গার্মেন্টসে চাকরি করলো, শুধুমাত্র মোবাইলের মতো ইলেকট্রনিক্স ডিভাইসের শখ মেটাতে চুরি তার পেশা। আমি নেশা জাতীয় পছন্দ করি না, কিন্তু আমার ওই শখ হয়েছে যে দামি দামি মোবাইল ব্যবহার করা আর কুকুর, বিড়াল, এগুলা পাখি এগুলো পালন। নগরীর বিভিন্ন স্থানে 100-র বেশি বাসাবাড়িতে চুরির অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে। সে সাথে অভিযোগ রয়েছে আপন শেলিকাকে ব্ল্যাকমেলের মাধ্যমে ধর্ষণের পর কৌশলে বিয়ে করা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাস্টার প্ল্যানে আটকে আছে ঢাকার 2 সিটির নতুন 36 ওয়ার্ডের ভাগ্য। গত বছর থেকে নতুন ওয়ার্ডের নাগরিকদের করারোপ করা হলেও পাচ্ছেন না নাগরিক সুযোগ সুবিধা। প্রতিটি ওয়ার্ডে এই জলাবদ্ধতা আর খানাখন্দে সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারায় বিব্রত জনপ্রতিনিধিরাও। ঢাকা উত্তর সিটির মেয়র বলছেন, নতুন ওয়ার্ডগুলোর জন্য বরাদ্দ হলেও করোনার কারণে তা দেরি হয়েছে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের বসিলার 40 ফুট সড়ক এটি। হালকা বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা আর খানাখন্দ। সড়কে যান চলাচলে যাত্রী আর চালক উভয়কেই পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। আমি একটা রিক্সায় আসছি, ওই রিক্সায় এদিকে ঢুকতে পারে নাই, ওই রিক্সা পাল্টায় আবার অটো রিক্সা লইছে। রাস্তাঘাট ভাঙাচুরা, মনে করেন যান বাইরে যায়। অথচ গত বছর থেকে সিটি কর্পোরেশনের করারোপ করা হয় এসব নতুন ওয়ার্ডে। কর্পোরেশন থেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। 5-10 মিনিটের রাস্তা আইতে লাগে যে আধা ঘন্টা। ভ্যাট ট্যাক্স এনে সবাই আমরা দিতেছি, তো ওই ধরনের সুবিধা আমরা পাইতেছি না। অপরিকল্পিত নগরায়ন আর জলাবদ্ধতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর অন্যতম সমস্যা। জলাবদ্ধতায় পরিবেশ দূষণ আর মশা নিত্যদিনের সমস্যা। দুর্গন্ধ, যেরকম মশা। দীর্ঘদিন থেকে জলাবদ্ধতা, এটা নিরসনের কোনো উপায় এদিকে কারো কোনো লক্ষ্য নাই। নিরসনের আশ্বাস দিলেও দীর্ঘদিনে কাজ না হয় বিব্রত জনপ্রতিনিধিরাও। একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। আসলে আমাদের এই নতুন ওয়ার্ডগুলি দীর্ঘদিন ইউনিয়ন থাকাতে উন্নয়নের দিক দিয়ে এগুলো একটু পিছিয়ে আছে। নতুন ওয়ার্ডগুলোর জন্য মাস্টার প্ল্যান থাকলেও গত অর্থ বছরে বাজেট না পাওয়ায় উন্নয়ন কাজ থমকে যায় ঢাকা উত্তর সিটির। গতবার কোভিডের জন্য সেই ধরনের কোনো বাজেট পায়নি। এবারটা আমার সাথে কথা হয়েছে এবং তারা বলেছে এই অর্থ বছরে তারা কিছু বাজেট দিয়ে আমরা সেই কাজটা শুরু করতে যাচ্ছি। টোটাল একটা মাস্টার প্ল্যান কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এই মাস্টার প্ল্যান অনুযায়ীর জন্য আমরা দেখেছি আমাদের জমি লাগবে। 2016 সালে ঢাকার 16টি ইউনিয়নকে ভেঙে 2 সিটি কর্পোরেশনে 36টি ওয়ার্ডে রূপান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নগর বিশেষজ্ঞরা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে 2 সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলিকে উন্নয়ন না করতে পারলে অপরিকল্পিত নগর হিসাবে গড়ে উঠবে এই 36টি ওয়ার্ড। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় বিনামূল্যে জমি সহ ঘর পাচ্ছেন তালিকাভুক্ত 53,000 ভূমিহীন পরিবার। এর মধ্যে ঘর নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। যাদের কখনো আশ্রয় আর আবাসনের ব্যবস্থা কল্পনা করারও সাহস হতো না, তাদেরই এবার মাথা গোঁজার ঠাঁই হবে আপন ঠিকানা। জীবনের মোড় ঘুরে যাবে এমন স্বপ্ন জাগানো ঘরগুলো এখন কেবল হস্তান্তরের অপেক্ষায়। প্রত্যেকটি ঘরে আছে 2টি কক্ষ, একটি বারান্দা, একটি বাথরুম ও রান্নাঘর। 2% জমির উপর নির্মিত এক একটি ঘর পাবেন ভূমিহীনরা। ঘর পাইছি মতো আমরা শান্তি করছো না, আগে মেঘের তৈরি খাইছি। আমি ভালো ঘরে আসছি,
আমি তাতে অনেক খুশি হয়েছি। আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় বরিশাল, ভোলা, বাগেরহাট, ঝিনাইদহ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হলো এমন ঘর। 20 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো হস্তান্তর করবেন। এই ঘরের সাথে 2% করে জমি তাদেরকে আমরা হস্তান্তর করব। স্বপ্ন পূরণ করায় কৃতজ্ঞ তালিকাভুক্তরা। তবে শুধু ঘর নয়, প্রকল্পে অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। অসুবিধাগুলো কিভাবে অতিক্রম করা যায় সে ব্যাপারে তারা যেন কাজ করেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রকৃত ভূমিহীনদের নির্বাচনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট্রালি উদ্বোধন করবেন। বিদ্যুৎ, পানি সব ধরনের নাগরিক সুবিধা এখানে থাকবে। প্রকল্পের দ্বিতীয় ধাপে ঘর পাওয়ার অপেক্ষায় তালিকাভুক্ত 53,500 হতদরিদ্র পরিবার। এর আগে প্রথম দফায় 66,189টি ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর উপহার দেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। মাদারীপুরের রাজৈরে খাল ভরাট করে নির্মাণ করা হচ্ছে আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রাম। এতে বিপাকে পড়তে যাচ্ছেন 2 থেকে 2,500 কৃষক। প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত দিয়েছেন এলাকাবাসী। জাতীয় নদী রক্ষা কমিশন বলছে, কোনো অবস্থাতে খাল ভরাট করতে দেয়া হবে না। তবে উপজেলা প্রশাসনের দাবি, পলি পরে খাল ভরাট হওয়ায় তার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি রিপোর্ট। আশ্রয়ন 2 প্রকল্পের ভূমি ব্যবহারের নীতিমালা অনুযায়ী জলাশয় ভরাট করে উন্নয়নমূলক কর্মকাণ্ড না করার বিধিনিষেধ থাকলেও মাদারীপুরের রাজৈরে তা মানা হচ্ছে না। আমগ্রাম ইউনিয়নের সেনখাল নামের একটি খালের প্রায় 1 কিলোমিটার অংশ ভরাট করে চলছে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের কাজ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কয়েক হাজার কৃষক। কয়েক হাজার জনগণের ফসল যে ফলানো হয় যে খালের পানি দিয়ে, সেখানে না আছে পানি, না আমরা গোসল করতে পারতেছি। খাল থাকলে আমরা ফসল করতে পারি, পাট করতে পারি। স্থানীয়রা জানান, 72 নম্বর সিরাজকাঠি পাবুনিয়া মৌজায় RSOBRS দাগের 665 ও 829 নম্বর এ নকশায় অঙ্কিত খালের জমি। এ খালটির পানি দিয়ে কৃষকদের 300 বিঘা জমিতে কৃষি কাজের সেচ, দেশীয় মাছের উৎস, পাট প্রক্রিয়াজাতকরণ, বর্ষার পানি নিষ্কাশন ও কৃষিপণ্য পরিবহন সহ নানা কাজে ব্যবহৃত হয়। কালের বিবর্তনে খালের কিছু অংশ পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। এই সুযোগেই খাল ভরাট করে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করছে স্থানীয় প্রশাসন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে যদি পানি না থাকে আমরা জমিতে পানি দিতে পারবো না, আমাকে ফসলে দেবে না, আমাকে সব মারি যাবে। আমাদের সরকারের কাছে এই দাবি, আমাদের খাল করে দেন। এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় নদী রক্ষা কমিশনের ফিল্ড অফিসার জানান, কোনো অবস্থাতেই খাল ভরাট করে গুচ্ছগ্রাম নির্মাণ করতে দেয়া হবে না। খাল যাতে রক্ষা পায় সেইভাবে কাজটা করা হবে, খাল রক্ষা করেই গুচ্ছগ্রাম করা হবে। তবে উপজেলা প্রশাসন বলছে, পলি পড়ে খাল ভরাট হওয়ায় তার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। মূল নদীর সঙ্গে যে খালের যে সংযোগ, সেটাও সংযোগ খুঁজে পাওয়া যায় না, একদম বন্ধ। সেটা তো আর আমরা ভরাট করিনি, সেটা কালের বিবর্তনে হয়তো বহুদিন পূর্বে, হয়তো 30 বছর, 40 বছর বা 50 বছর পূর্বে সেখানে খাল ছিল। সেনখালের 2 একর 5% জমিতে হত দরিদ্রদের জন্য 35টি ঘর নির্মাণ করার কথা রয়েছে। প্রতিটি ঘরের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,90,000 টাকা। সময় সংবাদ, মাদারীপুর। পরিসীমা আরও থাকছে। কোরবানির সামনে রেখে সিরাজগঞ্জে প্রাকৃতিক উপায়ে সার পরিচর্যায় ব্যস্ত খামারিরা। করোনাকালে পশু আমদানি না করার দাবি মালিকদের। দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান চালের হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে নতুন ধান আসা শুরু হয়েছে। এতে ক্রেতা বিক্রেতাদের পদচারণে মুখর বাজারটি। তবে হাওর অঞ্চলের পাইকাররা বাজারে ভালো দাম না পেয়ে হতাশ। অন্যদিকে ধানের ক্রেতা মিল মালিকেরা বলছেন, দাম বাড়ার কারণে চাহিদা অনুযায়ী সরকারি খাদ্য গোদামে চাল সরবরাহ করা যাচ্ছে না। এ অবস্থায় বাজারের ভারসাম্য রক্ষার দাবি সংশ্লিষ্টদের। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, জুয়েল রহমানের ছবি রিপোর্ট।
চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় সময় মতো বোরো মৌসুমের ধান ঘরে তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের কৃষকেরা। ভালো ফলনের পাশাপাশি মৌসুমের শুরুতে ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা। বর্তমান বাজার মূল্যে মন প্রতি চিকন ধান বিক্রি হচ্ছে 1030 থেকে 1050 টাকা দরে, মোটা ধান বিক্রি হচ্ছে 930 থেকে 950 টাকা দরে। তবে হাওড় অঞ্চলে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে বাজারে আসা পাইকারদের অভিযোগ, বাজারে প্রত্যাশা অনুযায়ী ধানের মূল্য পাচ্ছেন না তারা। ধানের বাজার কমাইলে কৃষক বেকায়দায় পড়ে যাবে। আমরা চাই যে ধানের দর কৃষকের ন্যায্য মূল্য থাকুক, 1000 থেকে 900 টাকা 950 বাজার থাকুক। কৃষকের তো দর না হইলে কৃষকের তো ব্যস্ত না, কৃষকও মরা, আমরা ব্যাপারীরাও মরা। 1050 টাকা আর 1150 টাকা কিনো লাগে, আর এখানে না বিক্রি করানো লাগে আপনার 1020 টাকা। অন্যদিকে মিল মালিকেরা বলছেন ধানের দাম বাড়ায় চাল উৎপাদন খরচ বেড়ে গেছে, ফলে চাহিদা অনুযায়ী সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন তারা। 950 টাকা হয়েছে মোটা ধানের দর, 1100 টাকা হয়েছে আপনার 28 ধানের দর, 1050 টাকা হয়েছে 29 ধানের দর। এই জন্য আমাদের সরকারের গোডাউনে চাউল দিতে একটু বেগ পেতে হইতেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ধানের বাম্পার ফলন হয়েছে, বাজার দরও ভালো। ধানের দামও এখন কৃষক ভালো পাচ্ছে। কাঁচা ধান আপনার 800 থেকে 850 এবং শুকনাটা 1000 থেকে 1050 টাকা বিক্রি হচ্ছে। তো সুতরাং কৃষকরা খুশি। জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, এবছর অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয় করা হচ্ছে। প্রকৃত কৃষকদের নিকটেই ধান সংগ্রহ করা হচ্ছে, কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ফরিয়ার এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। চলতি বছর জেলায় প্রায় 7 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, এতে 4.5 লাখ মেট্রিক টন চাল হবে। এর মধ্যে 41,179 মেট্রিক টন চাল কিনবে সরকার। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বর্ষার শুরুতে হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমে উঠেছে দেশীয় মাছের জমজমাট পাইকারি হাট। প্রতিদিন কাকডাকা ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের সরগমে জমজমাট হয়ে ওঠে বাজারটি। সম্পূর্ণ ইজারা মুক্ত হওয়ায় এই বাজারে এসে লাভবান হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ক্যামেরা, উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই জমে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গাংকুলপাড়ার মাছের বাজার। হবিগঞ্জের লাখাই, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন এবং ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ও ভোলাকুট সহ আশপাশের এলাকা থেকে মিঠা পানির মাছ নিয়ে আসেন বিক্রেতারা। বিশেষ করে বোয়াল, চিংড়ি, কাচকি, ট্যাংরা, পুঁটি, মলা, ঢেলা, বাতাসি মাছের সমারোহ এই বাজারে। অনেক জায়গাতে মাছ আয়, সব ধরনের মাছ পাওয়া যাবে। এটা নদীর মাছের আরো দুই নাসির নেওয়ার আরো পাবদা, গুলশা, চিংড়ি, বোয়াল, আয়ের মাছের দাম মোটামুটি ভালো আছে। 3 ভাগ কইরা 2 ভাগ মাছ মনে গাঙের মাছ আর 1 ভাগ তাই পুকুরের মাছ। তবে বাজারে আসা পাইকাররা জানান, মাছের সরবরাহের তুলনায় দাম একটু বেশি হলেও মাছ কিনে লাভবান হচ্ছেন তারা। প্রত্যেকদিন নাচিনগর আইসা মাছ কিনে সরাল নিয়ে আবার বিক্রি করি। লাভ তো হয়, মনে করেন এদিকে আমরা কিছুটা নিয়ে কেজিতে কিছু পাই, এটা এইভাবে চলতেছে আর কি। 700 টাকা কিনছি, 800 টাকা 750 টাকা বেচতেছি। এছাড়া বাজারটি সম্পূর্ণ ইজারা মুক্ত হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয় লাভের মুখ দেখছেন। হবিগঞ্জ, সরাইল, আশুগঞ্জ, এবারে বিজয়নগর, বিভিন্ন নরসিংদী, ঢাকা পর্যন্ত চলে যায়। বর্তমানে পানি চাহিদা কম দিকে একটু কম, কিন্তু কিছুদিন পরে অনেক বেড়ে যাবে আরো। ইজারা মুক্ত আমরা, খাজনা নেই, মাথা পিছা 400 টাকা। হ্যাঁ, কিন্তু যদি সে 10,000 টাকা বা 20,000 টাকা এটা তার। নাসিরনগরের হাওরপাড়ের জমে ওঠা বাজারে প্রতিদিন অন্তত 30 লাখ টাকার মিঠা পানির মাছ বিক্রি হয়। সমসংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নদ নদীর পানি বাড়ে মানিকগঞ্জ সদরের তরাঘাটের দেশীয় মাছের আড়তে বেড়েছে মাছের সরবরাহ, দামও রয়েছে স্থিতিশীল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, তো আজকে কিন্তু এই যে তরার যে আড়তটি রয়েছে, সেটা আড়তটি কিন্তু কাজলটা আসলে ভোর থেকে শুরু হয়েছে, কিন্তু দফায় দফায় বৃষ্টি এবং এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু আসলে এই আড়তটি আসলে ব্যাহত হচ্ছে বেচা কিনাটা। সেই ক্ষেত্রে আমি বলবো জমে উঠেছে, তারপরেও তা অপেক্ষা করে, কারণ হচ্ছে মানুষের সমাগম এবং ঢাকার পাইকার কিন্তু যথেষ্ট এই আড়তটিতে রয়েছে। অন্যদিকে কিন্তু সেই ক্ষেত্রে এই মানিকগঞ্জের এই তরা আড়ত, বৃহৎ আড়ত, কালীগঞ্জে একদম নদীর পাড়ে মানিকগঞ্জ সদরে, এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে ঢাকার পাইকাররাও এখানে কিন্তু সবচাইতে বেশি এসেছে। তবে এখানে যে সমস্যাটা রয়েছে, আমি আসলে যারা জেলে রয়েছে, জেলেদের সাথে
সাথে কথা বলেছি। জেলেরা বলছে আসলে এইটা গতকালও কিন্তু মাছের বেশ সরবরাহ ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু মাছের সরবরাহটা বেশ কমে গিয়েছে। কারণ হচ্ছে কি, এই যে বৃষ্টি ঝড়ের কারণে কিন্তু দফায় দফায় কিন্তু পানি বৃদ্ধির কারণে কিন্তু এই মাছের সরবরাহটা আসলে কমেছে। জেলেরা বলছেন মাছের জেলের জালে মাছটা ধরা পড়ছে কম। এই মুহূর্তে যেটা বেচাকেনাটা হচ্ছে, যদি আপনাকে বলি এখানে আসলে হাটটাকে বিক্রি হচ্ছে, আর পাইকারি যে রেটটা রয়েছে তা যদি বলি, নওলা কাতল বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা, ট্যাংরা বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা, বোয়াল বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা, কই বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা, শিং বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, আয়ের বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা। তো আয়ের কথাই যদি বলি, এই যে পদ্মা যমুনা এবং কালীগঙ্গা নদীর যেটা আর মাছ, সেই আর মাছ কিন্তু সুস্বাদু টাটকা। সেই আর মাছ 2 দিন আগেও কিন্তু এখানে ছিল 700 টাকা, এখন কিন্তু 1000 টাকায় যাচ্ছে। তো মলা মাছ যাচ্ছে 200 থেকে 220 টাকা, ইলিশে যাচ্ছে যেটা বরিশালের ইলিশ 900 গ্রাম থেকে 1 কেজির মধ্যে, সেটা যাচ্ছে 1100 থেকে 1200 টাকার মধ্যে। পাঙ্গাস বিক্রি হচ্ছে যেটা চাষের পাঙ্গাস, সেইটা পাঙ্গাসটি বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। আর পাঙ্গাস দেখাই যাচ্ছে না আজকে, কিন্তু আড়তটিতে কোনো পাঙ্গাস দেখিনি পদ্মা যমুনার, শুধু চাষের পাঙ্গাসটি হচ্ছে 95 থেকে 100 টাকা। গাইরা মাছ রয়েছে 700 থেকে 750 টাকা। এই গাইরা মাছ যারা পদ্মা যমুনা এবং যে গাইরা মাছ, সেই গাইরা মাছ সুস্বাদু হয়, এখানে কিন্তু মাত্র 400 থেকে 500 টাকার মধ্যেই ভালো গাইরা মাছ পাওয়া যেত, কিন্তু আজকে সরবরাহ কম থাকায় সেটা বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা, প্রকার ভেদে কিন্তু 800 টাকা বিক্রি হতে আমি দেখেছি। চিতল মাছ বিক্রি হচ্ছে আসলে 500 থেকে 550 টাকা চিতল মাছগুলো বিক্রি হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু বেচা কেনা হচ্ছে, যেহেতু বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টি নামছে ভোর থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে পাইকাররা এসেছে, যথেষ্ট পাইকার এসেছে, এবং যে ঢাকার বা দূর দূরান্তের পাইকার এখানে তারা এসেছে, কিন্তু জেলেরাও এসেছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মাছের সরবরাহটা যে তুলনায় তারা প্রত্যাশা করেছিল, আশা করেছিল, সেই থেকে কম রয়েছে। এই ছিল আসলে আমার কাছে কাজল এই তরাট মৎস্যরথ থেকে সর্বশেষ বেঁচে কেনার খবর। মানিকগঞ্জের তরাঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী, জানাচ্ছিলেন মাছ বেচাকেনার সবশেষ অবস্থা। ভোর থেকেই বেচাকেনা জমে ওঠে নড়াইলের পলাই ভাঙ্গা পাইকারি বাঁশের হাটে। ভালো মান ও দামে সাশ্রয়ী হওয়ায় অর্ধ শতাব্দী পুরনো এই হাট থেকে বাঁশ কিনতে আসেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। হাটের মনোরম ও সুষ্ঠু পরিবেশে খুশি ক্রেতা বিক্রেতারা। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানার তথ্য, ছবিতে রিপোর্ট। চিত্রা নদীর পাড়ে মনোরম পরিবেশে প্রতি রোববার বসে বাঁশের হাট। সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা এলাকায় হাট উপলক্ষে 2 দিন আগে থেকেই নৌকায় করে বাঁশ আসতে থাকে। ভোর থেকেই শুরু হয় কেনা বেচা। আকার ভেদে 100 বাঁশ 10,000 থেকে সর্বোচ্চ 25,000 টাকায় বিক্রি হয়। মনোরম ও সুষ্ঠু পরিবেশে বেচা কেনা করতে পেরে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। 220, 250, 260, 70, তারপরে 150, 140 নিচে উপরে দামের আছে। খুলনার থেকে বাঁশ কিনতে আসি, থানা পাইকগাছা, প্রতি হাটে আসি আমরা। পাইকগাছা, চাল্লা এদিকে বেশি কঠিন দিন অপরাধে বাঁশ কিনে আমাদের এই পল্লুডাঙ্গার হাটে নিয়ে আসে, আনার পরে বিক্রি করি। হাটের সুষ্ঠু পরিবেশ সমুন্নত রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। গ্রামবাসী, ইউনিয়ন পরিষদ যাতে এই হাট আগামীতে সুন্দরভাবে চলে, তার জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। ভালো মান ও দামে সাশ্রয়ী হওয়ায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে পাইকাররা নড়াইলের পলাইডাঙ্গা হাট থেকে বাঁশ কিনে নিয়ে নিজ এলাকায় বিক্রি করেন। সময় সংবাদ, নড়াইল। কোরবানির সামনে, তাই দেশের বৃহত্তম পশুপালন এলাকা সিরাজগঞ্জ জেলায় প্রাকৃতিক উপায়ে সার মোটাতাজাকরণ করছেন গো খামারিরা। তবে খামার সম্প্রসারণে সরকারি সহায়তার পাশাপাশি বিদেশ থেকে গরু আমদানি না করার দাবি মালিকদের। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, গবাদি পশুর রোগ প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। রিঙ্কুকুণ্ড রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
প্রতি বছরই ঈদুল আজহার কোরবানিকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার সদর, শাহজাদপুর, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলায় ব্যাপকভাবে ষাঁড় মোটাতাজা করা হয়। সারা বছরে পশুগুলোকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, বিভিন্ন প্রকারের ভুসি, ভাত, খোল ও কিছু ভিটামিন খাইয়ে মোটাতাজা করেন গোখামারিরা। তবে খামার সম্প্রসারণে সরকারি সহায়তার পাশাপাশি বিদেশ থেকে গরু আমদানি না করার দাবি জানান খামার মালিকরা। খুব সুযত্নে যত্ন করা হয় এবং আমরা কোনো বিদেশি খাদ্য খাওয়াই না, আমরা সব দেশি পদ্ধতিতেই খাওয়াই। গরু আমরা মোটাতাজা করছি প্রাকৃতিক উপায়ে, ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি করে, আশা করি দামটা এবার ভালো যাবে। গরুর বাজার যে অনুযায়ী শোনা যাচ্ছে, যদি ভারতে গরু না আসে তাহলে খামারে এবার সত্যিই লাভবান হবে বা আমরা আশান্বিত হব। আর ষাঁড় মোটাতাজা করায় খামারিদেরকে প্রতিদিনের খাদ্য তালিকা তৈরির পরামর্শ দেয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গরুর খড়কে প্রসেস করা ইউএমএস যেটা বলি, এই প্রশিক্ষণ আমরা ডোর টু ডোর দিয়েছি। ঘাস চাষ শিখিয়েছি, গরুর কৃমিনাশক ওষুধ খাওয়ানো শিখিয়েছি। তারপরে গরুকে যেন বিশুদ্ধ পানি, পাগারের পানি বা নর্দমার পানি না খায়, এই ব্যাপারে সচেতন করে ফেলেছি। এজন্য রোগবালাই আমাদের অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানিকে সামনে রেখে এবছর জেলায় প্রায় 2,20,000 গবাদি পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 7 বছর আগে শখের বশে পুকুর পাড়ে ড্রাগন ফলের গাছ লাগিয়েছিলেন নাটোরের মাঝদিঘা এলাকার মৎস্যচাষী গোলাম নবী। ফলন ও লাভ ভালো হয় বাড়িয়েছেন চাষের পরিধি। বর্তমানে তার জমিতে এখন 14,000 ড্রাগন ফলের গাছ। জেলার সবচেয়ে বড় ড্রাগন চাষিও তিনি। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। প্রায় 15 বছর আগে নাটোর সদরের মাঝদিয়া এলাকায় 120 বিঘা জমিতে 25টি পুকুর খনন করে মাছের চাষ শুরু করেন গোলাম নবী। 2014 সালে মাছের প্রশিক্ষণ নিতে ভিয়েতনাম গিয়ে সেখান থেকে কিছু ড্রাগন ফলের চারা এনে পুকুরের পাড়ে রোপণ করেন। ভালো ফলনের পাশাপাশি দামও পান ভালো। পরে বাড়িয়েছেন চাষের পরিধি। চলতি বছর 14,000 ড্রাগন ফলের গাছ রোপণ করেন তিনি। ওইস্টে যে জায়গাগুলো পুকুর পাড়ে আছে, এই পুকুরের পার ওইস্টে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আমরা এই ড্রাগনের আওতা নিয়ে এসেছি। ফলন পাওয়া যায় জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। এ সময় প্রতিটি গাছ থেকে 60 থেকে 75 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সারা দেশে আমরা ফল দিতে পারি এবং কোনো রকম ওষুধ এখানে ব্যবহার হয় না। প্রাকৃতিক সার ও সেচ ছাড়া ড্রাগন চাষে নেই বাড়তি খরচ। চারা রোপণের পর বছর পেরুতেই ফলন আসা শুরু হয়। পার্মানেন্টলি 10 জন কর্মচারী আছি, আমরা সবাই বাগানের পরিচর্যা করি। শুধু কম্পোস্ট সার ব্যবহার করে, রাসায়নিক কোনো প্রয়োজন হয় না। চলতি বছর নাটোর জেলায় 40 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে। জেলায় 200 মেট্রিক টন ড্রাগন ফল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। মামাদের কাছ থেকে উপহার পাওয়া 9 জোড়া কবুতর নিয়ে ভাগ্নে আসম খালেদ পীর এখন লাখপতি। তার খামারে রয়েছে দেশ বিদেশের বিভিন্ন জাতের 400 জোড়া কবুতর। তার খামার দেখাশোনা আছেন এক বাঘ প্রতিবন্ধী যুবক। বিস্তারিত সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্টে। কবুতরের ডাকে প্রতিদিন ঘুম ভাঙে সুনামগঞ্জ শহরের পীরবাড়ি এলাকার বাসিন্দা এবং আসম খালেদ পীরের পরিবারের সদস্যদের। 2 বছর আগে চলচ্চিত্রের খলনায়ক ডিপজল সহ 3 মামা তাকে অবসর সময় কাটানোর জন্য 9 জোড়া কবুতর উপহার দেন। সেই থেকে শুরু আসম খালেদ পীরের কবুতর পালন। 18 জোড়া কবুতর দিয়ে আমার এই শখের বশীভূত হয়ে এই সময় ক্ষেপণ করার জন্য এগুলো আমার নিয়ে আসা, এবং এখনও আমি এটা এইভাবেই লালন পালন করতেছি। আগে ছোট্ট পরিসরে ছিল, এখন একটু বৃহৎ পরিসরে এটা হয়েছে। খামার দেখভালে আছেন একজন ব্যবস্থাপক, আর আছেন একজন সার্বক্ষণিক কর্মী যিনি বাক প্রতিবন্ধী। তিনি আসলে কবুতরগুলোর প্রাণ। কবুতরের মধ্যে মা বাপ আইলে খানি দেওয়ার সময় তো 3 বেলা খানি দে, মনে করেন এরপরে এমনি পরিষ্কার টরিষ্কার করে আইলেই তার প্রতি কবুতরের একটা আগ্রহ হয়ে যায়। বাক প্রতিবন্ধী চান মিয়াও ইশারায় বুঝিয়ে দেন তিনি কবুতরগুলোকে কি কি সেবা দেন।
কবুতরগুলো যখন ঝাঁক বেঁধে আকাশে উঠতে থাকে তখনকার আনন্দের কথা জানালেন আসম খালেদের ছোট ভাই। কুমাজাত আছে কবুতর একটা, এটাই ফ্লাই করে, এটা যখন আকাশে ফ্লাই করে তখন এটি দেখতে ভালো লাগে। ছোট্ট খাঁচা থেকে আসম খালেদ পীরের কবুতর খামার এখন 500 বর্গফুট আয়তনের। খামারে হোমার, মুখী, লালচুল্লি, মুশালদম, সাদা জিরাগলা সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের 400 জোড়া কবুতর রয়েছে। তবে এখনও বাণিজ্যিকভাবে খামার চালানোর চিন্তা করছেন না তিনি। সময় সংবাদ, সুনামগঞ্জ। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 8টি দান বাক্সে 2,33,93,000 টাকা ও মূল্যবান জিনিসপত্র পাওয়া গেছে। গতকাল সকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের টাকা গণনা শুরু হয়। দিনভর সহযোগিতা করেন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী, কর্মচারী, আনসার বাহিনী ও রূপালী ব্যাংকের কর্মকর্তারা। এরপর পুলিশি পাহারায় তা ব্যাংকে পাঠানো হয়। এবার 4 মাস 26 দিন পর দানবাক্সগুলো খোলা হয়। এর আগে গত 23 জানুয়ারি দানবাক্স থেকে 2,38,55,545 টাকা পাওয়া যায়। এসব দানের টাকা দিয়ে মসজিদ ও মাদ্রাসার খরচ চালানো সহ অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় সহযোগিতা করা হয়। দেশের বাজারে কমানো হলো স্বর্ণের দাম। এবার ভরিতে 1,516 টাকা কমিয়ে শনিবার রাতে নতুন মূল্য তালিকা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। নতুন এই দাম রোববার থেকে দেশের বাজারে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন মূল্যে ভরি প্রতি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 71,966 টাকা। আগে যা ছিল 73,483 টাকা। এক ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 68,817 টাকা। 18 ক্যারেট 60,069 টাকা ও এক ভরি সনাতন স্বর্ণ বিক্রি হবে 49,746 টাকায়। তবে এবারও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 22 ক্যারেট এক ভরির দাম পড়বে 1,516 টাকা। দেশের উন্নয়ন ও অর্জনই বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। করোনা সংকট মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অমিত সম্ভাবনা উন্নয়ন অর্জন বিএনপির গাত্রদাহের কারণ। তাই তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। এখনও নানান অপকৌশলে দেশে চলমান গতিকে থামিয়ে দিতে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্র চলছে। তারা সাম্প্রদায়িক অপশক্তিকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের স্বাধীনতা ও উন্নয়ন বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি আজ বিএনপির নেতৃত্বে সংগঠিত হচ্ছে। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ যেন করোনা টিকা না পায় এজন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তথ্যমন্ত্রী। এখন যখন বাংলাদেশ সরকার বিভিন্ন সূত্র থেকে টিকা সংগ্রহ করছে, বিএনপি ভিতরে ভিতরে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ যেন অন্যান্য সূত্র থেকে টিকা না পায়। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আমাদের সরকার বাংলাদেশের সব মানুষকে, অর্থাৎ বেশিরভাগ মানুষকে, যেই সংখ্যক মানুষকে টিকা দিলে পরে হার্ড ইমিউনিটি তৈরি হয়, সেই সংখ্যক মানুষকে টিকা দেওয়ার জন্য বদ্ধপরিকর। জাতীয় সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরসহ সবকিছু অপসারণ করা উচিত বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গতকাল সকালে মুন্সিগঞ্জে বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী মুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে যা শুরু করে গেছেন বা স্বপ্ন দেখেছেন তা আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। ইদ্রাকপুর কেল্লার পাশে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মারক হিসেবে মুরালটি স্থাপন করা হয়। 7 ফুট প্রস্থ 10 ফুট উচ্চতার মুরালটি তৈরি করেছেন চিত্রকর ও ভাস্কর আশরাফ হোসেন। জাতীয় সংসদের যেভাবে ডিজাইন করেছে, যেখানে তার বাইরে যা যা আছে,
জিয়াউর রহমানের কবর হোক এবং অন্যান্য যে সমস্ত স্থাপনা আছে সবগুলি অপসারণ করা উচিত। রাজধানীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির এলাকায় ভূগর্ভস্থ বিতরণ লাইন নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সকালে রাজধানীর পরিবাগে ডিপিডিসির একটি ভবন নির্মাণের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরিবাগ পাওয়ার হাউসে চীনা এক্সিম ব্যাংকের সহায়তায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক টুইন টাওয়ার। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এটি চালু হলে ভূগর্ভস্থ বিতরণ লাইনে ভোগান্তি কমবে গ্রাহকদের। অনুষ্ঠানে অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতিতে অতীতের মতো পাশে থাকবে চীন। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নে বিতরণ কোম্পানিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। Mr. Habib Rahman, also the chairman of the board. It's about 20,000. আমরা ধানমন্ডিতে একটা আন্ডারগ্রাউন্ড প্রজেক্টও শুরু করে দিয়েছি এই প্রজেক্টের সাথে। অর্থাৎ ডিপিডিসির সমস্ত এলাকা, নারায়ণগঞ্জ, ঢাকা শহরের সমস্ত এলাকার সমস্ত বিদ্যুতের লাইন এখন আন্ডারগ্রাউন্ড চলে যাচ্ছে। এই আন্ডারগ্রাউন্ড যাওয়ার পরে কি হবে, আনইন্টারাপ্টেড পাওয়ার পাবে আমাদের ঢাকাবাসীর অধিকাংশ এলাকায়। এখনও আমাদের কিছু কিছু এলাকাতে বৃষ্টি হলে, ঝড় বাদল হলে বিদ্যুতের কিছু সমস্যা হয়, তখন এটারও কোনো সমস্যা থাকবে না। এবং আস্তে আস্তে এটা নির্বিচ্ছিন্ন আধুনিক করার জন্য যে প্রকল্পগুলি তারা নিয়েছেন, আমি মনে করি যে তারা সময় উপযোগী অনুযায়ী শেষ করবেন। করোনার কারণে দীর্ঘ 1 বছর বন্ধের পর রাঙামাটিতে আবারও শুরু হয়েছে ইয়োগা প্রশিক্ষণ। গতকাল সকালে রাঙামাটি হিল ইয়োগা ইনস্টিটিউটের উদ্যোগে শারীরিক শিক্ষা কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় সুস্থতার জন্য ইয়োগা জরুরি বলে জানান শিক্ষার্থীরা। এতে রাঙামাটির বিভিন্ন স্কুল, কলেজ ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রশিক্ষণ ভাতা পরিশোধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা। গতকাল দুপুরে নগরের পিটিআই ক্যাম্পাসে মানববন্ধনে অংশ নেন 2020-2021 শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীরা। এই সময় তারা জানান, 2020 সালে মাসিক 3,000 টাকা করে বরাদ্দ ছিল, এরপর থেকে ভাতা দেয়া বন্ধ হয়ে যায়। অবিলম্বে তা পরিশোধের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। পরে পিটিআই প্রধানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। অন্য প্রসঙ্গ, পদ্মা সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো বাকি আছে মাত্র 2টি। এর মধ্যে 2,957টি স্থাপন হয়ে গেছে। আজ সবশেষ স্ল্যাব 2টি বসার কথা রয়েছে। এর মধ্যে 1,312টি স্ট্রেঞ্জার সবই বসেছে 2,676টি রোডওয়ে স্ল্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, যেমনটি বলছিলেন যে পদ্মা সেতুর আজকের দিনটি হতে পারে ইতিহাসের আরেকটি মাইল ফলক। যে পদ্মা সেতুর যে 6.15 কিলোমিটার দীর্ঘ সেতু, সেই সেতুর নিচতলায় যেদিক দিয়ে রেল চলাচল করবে, সেই রেলের যে স্ল্যাব বসতে ছিল সেটি কিন্তু 2959টি রেলওয়ে স্ল্যাব, সেইগুলোর কিন্তু 2957টি বসে গেছে এর মধ্যে। আর 2টো মাত্র বাকি আছে। সেই 2টো স্ল্যাব বসানোর প্রক্রিয়া কিন্তু আজকে চলছে এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে এই 2টি স্ল্যাব বসে যাওয়ার পরেই পদ্মা সেতুর একেবারে নিচতলার পুরো স্ল্যাব বসানো সম্পন্ন হয়ে গেল। এখন এই স্ল্যাবের পাশে কিন্তু বসিয়ে দেওয়া হবে গ্যাস লাইন। সেই গ্যাস লাইনের কাজের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো এই গ্যাস লাইন বসে যাবার পরেই কিন্তু পদ্মা সেতুর যে নিচতলায় রেল যোগাযোগ, সেখানে কিন্তু এই রেল লাইন বসাতে হবে। এই স্ল্যাবের উপরে কিন্তু রেল লাইন বসবে। সেজন্য পদ্মা সেতু লিংক প্রকল্প যেটি রয়েছে, সেই প্রকল্পের কর্তৃপক্ষের কাছে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে এবং তারা রেল লাইন বসিয়ে দিবে।
এবং সেটিও কিন্তু খুব বেশি বাকি নেই। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে সেটি আগামী আগস্টের মধ্যে হয়তো সম্পন্ন হবে এবং এই যত দ্রুত এটি হস্তান্তর করা যাবে তত দ্রুত কিন্তু রেল লাইন বসিয়ে দেওয়া হবে, কারণ ইতিমধ্যেই রেলের যে স্লিপার সহ যাবতীয় যেসব উপকরণ রয়েছে সেগুলো কিন্তু প্রকল্প এলাকায় নিয়ে আসা হয়েছে এবং এই মূল পদ্মা সেতুর দুই পাশে যে ভায়াডাক্ট রয়েছে যেটি সংযোগ সেতু, সেখানেও কিন্তু ইতিমধ্যেই রেল লাইন বসিয়ে রাখা হচ্ছে এবং পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের যে পিডি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এমন ভাবে কাজগুলো করছেন যে গ্যাস লাইন বসবার জন্য একটু দেরি বিলম্ব হলেও কিন্তু তারা এই সময়টার মধ্যে যাতে দ্রুত বসাতে পারেন সেই পরিকল্পনা তারা রেখেছেন এবং পদ্মা সেতুর নিচতলায় যেমন রেলওয়ে স্ল্যাব বসে গেল, সেই উপরতলায় কিন্তু সমানে রোডের স্ল্যাব বসছে এবং 2917টি রোডের স্ল্যাবের মধ্যে কিন্তু মাত্র বাকি আছে 228টি এবং বাকি যে 2689টি স্ল্যাব বসে গেছে এবং সেগুলো বসে যাওয়ার পর কিন্তু যে রেলিং প্যারাপেট ওয়াল যেটি আছে সেই প্যারাপেট ওয়াল বসিয়ে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো বসিয়ে দেওয়া হচ্ছে এবং আপনি জানেন যে গেল বছরের এই 10 ডিসেম্বর পদ্মা সেতু 6.15 কিলোমিটার যে মূল সেতু সেটি কিন্তু দৃশ্যমান হয়। এই দৃশ্যমান হওয়ার পর কিন্তু আবার গেল যে 1 মে সেদিন কিন্তু এই দুই প্রান্তের যে ভায়াডাক্ট যেটি 3.14 কিলোমিটার এই দুপারের ভায়াডাক্ট যে সংযোগ সেতু সেটিও কিন্তু দৃশ্যমান হয়ে যায়। আর গেল যে 10 জুন সেই 10 জুন কিন্তু পদ্মা সেতু রেলের যে স্ট্যান্ডার রয়েছে 1312টি সেটিও বসিয়ে দেওয়া হয়। এই প্রতিটি যে 4টি করে স্ট্যান্ডার একটি গ্রুপ, সেই গ্রুপে কিন্তু এই রেলে যে স্ল্যাব সেগুলো বসিয়ে দিয়ে পুরো দুপারের সেতু জুড়ে কিন্তু স্ল্যাব বসানো হচ্ছিল এবং এখন যে 41টি যে স্প্যান রয়েছে সেতুর, এই 41টি স্প্যানের মাঝে যে বিভিন্ন পয়েন্টে যে জোড়া ছিল সেই জোড়াগুলোতে কিন্তু স্ল্যাব বসানো কিছু বাকি রয়ে গেছিল, সেখানকার কিন্তু 2টি স্ল্যাব এখনো বসানো বাকি আছে এবং যেটি আজকে বসিয়ে দেওয়ার কথা রয়েছে। এছাড়া পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি কিন্তু কর্তৃপক্ষ বলছেন 86% বেশি ছাড়িয়ে গেছে এবং মূল সেতুর অগ্রগতি কিন্তু আরো বেশি এবং যে নদী শাসন এবং অন্যান্য যেসব কর্মযজ্ঞ আছে সেগুলো কিন্তু সমান তালে চলছে। তো এই ছিল পদ্মা সেতুর অগ্রগতির সর্বশেষ। পদ্মা সেতু রেলওয়ে স্ল্যাব বসানোর সবশেষ অবস্থা জানছিলেন সহকর্মী উজ্জ্বল। রাঙামাটিতে প্রবল বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরে যেতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে। অবস্থায় শনিবার রাতে শহরের শিমুলতলী, যুব উন্নয়ন এলাকা, রূপনগর ও সনাতন পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেন জেলা প্রশাসক। তিনি জানান, বাসিন্দাদের অন্য পৌর এলাকায় 23টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। গত 2017 ও 2018 সালে টানা বর্ষণে পাহাড় ধসে শুধু রাঙামাটিতেই 131 জনের মৃত্যু হয়। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায়। পিচ ঢালা পথে চলছে সারি সারি নৌকা। পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছেন 2টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সৈকত, ধন্যবাদ। আপনি জানেন যে নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর, পৌষার পুকুর এবং পঞ্চবটির মডেল হাউজিং সহ আশপাশের বিভিন্ন এলাকা গত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো যে আপনাকে জানিয়ে রাখছি যে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এই এলাকাগুলোতে পানি জমে আছে। এই আমি যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে ফতুল্লার সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের
লালপুর এলাকার প্রবেশ মুখ, এই মূল সড়ক, এই সড়কটি থেকেই আসলে বেশ অনেকগুলো শাখা বের হয়েছে এবং প্রতিটি সড়কেই হাঁটু সমান পানি এবং কোনো এলাকা সড়কে কোনো গলিতে হাঁটু কোমর সমান পর্যন্ত পানি আমরা দেখেছি। এই এলাকাবাসী যেটা আমাদেরকে বলছেন যে 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 প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই এই এলাকা জলাবদ্ধতা এবং পানিবন্দী হয়ে প্লাবিত হয়। এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এই বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ডিএনডির ভেতরে এবং বাইরে বেশ কয়েকটি খাল ভরাট হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যে কারণে এখানকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই অবস্থা বিরাজ করছে এখানকার কুতুবপুর ইউনিয়নের জালকুড়ি, ভুইগড় সহ আশপাশের বেশগুলো কয়েকটা এলাকা প্লাবিত হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি এবং বর্ষা মৌসুমে এলেই এই জলাবদ্ধতা থাকে এবং মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এই এলাকার যতগুলো কাঁচা পাকা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে। অনেকে যারা বসবাসের একেবারে অনুপযোগী মানুষ পানি সেচে বিভিন্নভাবে সে থাকার এর মধ্যেই জীবনযাপন করছেন। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ এই ঘর থেকে বের হতে পারছেন না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই জলাবদ্ধতার জন্য নিরসনের জন্য এলাকাবাসী যারা ভুক্তভোগী তারা বলছেন যে সরকারের কাছে তারা সাহায্য করছেন। তো জেলা প্রশাসক যেটা আমাদেরকে জানিয়েছেন, এই ফতুল্লার এই জলাবদ্ধতা দূর করার জন্য ইতিমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর ইউএনও, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী, ডিএনডির উন্নয়ন এবং সহ আরো বেশ কয়েক সংশ্লিষ্ট যারা আছেন তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন। তারা যেটা আশা করছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে বৃষ্টি কমে গেলে তারা দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করতে পারবেন। যে কথা আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখছি যে এই জলাবদ্ধতা নতুন নয়, এটি প্রায় কমপক্ষে 1 দশক ধরে অর্থাৎ 10 বছর ধরে এই এলাকার মানুষ এই জলাবদ্ধতার ভোগান্তির শিকার হয়েছেন, যেটা এলাকাবাসী আমাদেরকে বলছেন। আর এই জলাবদ্ধতার মধ্যে এই দূষিত পানি ব্যবহারের ফলে চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগে অনেকেই আক্রান্ত হয়ে পড়ছেন, যে বিষয়টি আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের ফতুল্লার জলাবদ্ধতার সবশেষ খবর। নারায়ণগঞ্জে ফতুল্লায় জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন শওকত আলী সৈকত। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ ধীর গতিতে হচ্ছে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। গতকাল দুপুরে গাজীপুরের চেয়ারাগালী এলাকায় মহাসড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সেতু সচিব বলেন, টাকার বিষয়ে চীনা দূতাবাসকে জানানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2 দিনের মধ্যে খানাখন্দের সংস্কার কাজ শেষ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এ সময় সড়কের কাজে ধীরগতির কারণে ক্ষোভ জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এর আগে জনদুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। আর্থিক সংকটে আছে, তারা টাকা পয়সার ঠিকভাবে দিতে পারতেছে না। তো সেটার জন্য আমি এমবিসিকে এটা জানিয়েছি। আজকে আমি নির্দেশ দিয়েছি 2 দিনের মধ্যে এখানে দিন রাত 24 ঘন্টা কাজ করে সমস্ত রিপেয়ারিং কাজ শেষ করবে। তাদের মধ্যে একটা বড় ধরনের একটা গাফিলতি আছে, সেই কারণে আমাদের নাগরিকরা কষ্ট করছে। 5 বছরে যদি 60% করে তাহলে 6 মাসে বা 1 বছরে কিভাবে 40% করবে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের কারণে জয়দেবপুর থেকে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। প্রতিদিন 3টি ট্রেন এখান থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জয়দেবপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজীব।
কাজল, সড়ক পথে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিছুটা হলেও কমানোর জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3টি ট্রেন চালু করা হয়েছে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকা। আজ সকাল 7টা 15 তুরাগ এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা এখান থেকে। এই স্টেশনে তুরাগ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এর পর 8টা 30 এখান থেকে ছেড়ে যাবে ডেমু, এবং বিকেল 5টা পর ছেড়ে যাবে আরেকটি ট্রেন। এই 3টি ট্রেন এই জয়দেবপুর থেকে ঢাকায় চলাচল করবে। জানিয়ে রাখছি আপনাদের যে গত কয়েকদিন যাবৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে মানুষের দুর্ভোগ যানজট, সেই দুর্ভোগ যানজট লাঘবের জন্য স্থানীয় যে এমপি রয়েছেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসেন রাসেল, তিনি রেল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এই গাজীপুরে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছেন, যাতে করে মানুষজন এই জয়দেবপুর থেকে ঢাকায় চলাচল করতে পারেন। আজ রোববার সকাল থেকেই প্রথম এই ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে, যে কারণে এখানকার যে সাধারণ যাত্রী রয়েছেন তারা আসলে অনেকটাই খুশি। কারণ হচ্ছে যে তাদের যে যানজট দুর্ভোগ সেটি কমিয়ে যানজট ছাড়া নির্বিঘ্নে এই ঢাকায় যাতায়াত করবেন। তবে জনসাধারণ আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে ট্রেন দিয়েছেন, কিন্তু ট্রেনের সেই তুলনায় কিন্তু টিকিট দেওয়া হয়নি, যে কারণে মানুষ যারা ঢাকায় যাচ্ছেন তারা আসলে ট্রেন পাচ্ছেন না, ট্রেন পেলেও টিকিট পাচ্ছেন না। এই কারণে দুর্ভোগ কিন্তু অনেকটাই রয়ে গিয়েছে। আর স্বাস্থ্যবিধির কথা যদি বলি, তাহলে কিন্তু ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হলেও আসলে অনেক ক্ষেত্রেই সেটি মানা হচ্ছে না। আপনারা দেখছেন যে রেল স্টেশনে মানুষজন দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য, কিন্তু আসলে ট্রেনে সেভাবে উঠতে পারছেন না অনেকেই। কারণ হচ্ছে এইখানে টিকিটের মানে ঘাটতি রয়েছে। জানিয়ে রাখছি যে এই যে এই বিশেষ রেলের সুবিধা তখনই এখানকার মানুষ পাবে যখন ট্রেনের যে টিকিট, সে পর্যাপ্ত টিকিট এখানে দেওয়া হবে, তখনই কিন্তু ট্রেনের যে সুবিধা সেইটি মানুষ খুব স্বাভাবিকভাবেই পাবে। এছাড়া এখানকার যে স্টেশন মাস্টার, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য বিশেষভাবে তারা লোকজন নিয়োগ দিয়েছেন, এবং ট্রেনে দেখা হচ্ছে যে কতটুকু আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। যখন এই অবস্থায় আপনাদেরকে এর আগেও জানাচ্ছিলাম যে গতকালকে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যখন তীব্র যানজট, একদিকে বৃষ্টি আরেকদিকে বিআরটি প্রকল্পের কাজ, তখন কিন্তু দুজন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর দুজন সচিব, সেতু এবং সড়ক মন্ত্রণালয়ের দুজন সচিব এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পরিদর্শন করেছেন গতকাল। আর অপরদিকে যে রেলের কথা বলছিলাম, যে জয়দেবপুর রেল স্টেশন থেকে 3টি বিশেষ ট্রেন ছেড়ে যাওয়ার কথা, সেই 3টি রেল আজকে কিন্তু প্রথম এই যে দেখা যাচ্ছে যে ট্রেনটি, এটি হচ্ছে তুরাগ এক্সপ্রেস। এই ট্রেন দিয়েই এই নতুন ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। যদিও এই ট্রেনগুলো এর আগেও এই জয়দেবপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত, কিন্তু করোনা এবং অন্যান্য কারণে এই ট্রেনগুলো এখানে বন্ধ ছিল। তো সাধারণ মানুষের দাবি, ট্রেনের সঙ্গে সঙ্গে যদি টিকিটের ব্যবস্থা করা যায় তাহলে এর সুফল ঘরে ঘরে পৌঁছে যাবে, মানুষ নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। কাজল। জয়দেবপুর থেকে ঢাকামুখী 3টি বিশেষ ট্রেনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। আয়ারল্যান্ডে গ্রীষ্মের শুরুতেই চাষ হয় দেশীয় নানা জাতের শাকসবজি। মূলত দেশীয় খাবারের একটু স্বাদ নিতেই এমন উদ্যোগ। তাই ঘরে বাইরে দেশীয় গাছ রোপণে একটু হলেও দেশের গন্ধ পেয়ে ভুলে থাকতে চান প্রবাস জীবন। আয়ারল্যান্ড থেকে সবজি বাগানের সেই খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে বছরের অধিকাংশ সময় কাটে ঝড় বৃষ্টির সাথে। শুধুমাত্র জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় এটি মোক্ষম সময় শাকসবজি রোপণের। এ সময় বাংলাদেশিরা ঘরে বাহিরে রোপণ করেন দেশীয় বাহারি জাতের গাছ। লাউ, কুমড়ো, লাল শাক থেকে শুরু করে পালং শাক, বাদ যায় না কোনো কিছু। কুমড়ার ফলন আস্তে আস্তে বড় হইতেছে, গাছগুলো এখনো ছোট মাঝারি ধরনের,
আরো কিছুদিন পরে কুমড়া ধরবে। বিদেশের মাটিতে নিজের হাতে লাগানো এই ধরনের সবজি এক অন্যরকম ভালোবাসা অনুভব হয়। অনেকের রোপণ করা দেশীয় মরিচের লাল সবুজ রঙে যেন দেশের শস্য ক্ষেতের ছোট এক টুকরো বাংলাদেশ। বিদেশের মাটিতে দেশীয় গাছের প্রতিটি পাতায় যেন দেশের গন্ধ খুঁজে পান এখানের বৃক্ষপ্রেমী বাংলাদেশিরা। দেশের মাটির শীতগন্ধ এখানে না পেলেও এসব শাকসবজির মাঝেই যেন দেশের মায়াময় ঘ্রাণ, যে ঘ্রাণের টানে রোপণ করা হচ্ছে এসব গাছ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ে দারুণ খুশি জার্মান ফুটবল ভক্তরা। তাদের বিশ্বাস এই ধারা অব্যাহত থাকবে পরের ম্যাচগুলোতেও। অন্যদিকে হারলেও পর্তুগিজ সমর্থকরা বিশ্বাস করেন পরের ম্যাচেই জয় ফিরবে রোনালদোরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মান জাতীয় ফুটবল দল তো বটেই, তীর্থের কাকের মতো বসে থাকা সমর্থকদের জন্য এ যেন হাফ ছেড়ে বাঁচার মতো ঘটনা। ইউরো ফুটবল 2020-এর চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হারার পর অস্তিত্বের লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে হারানো ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না জার্মানির জন্য। জার্মান ফুটবলের শুদ্ধ পরিকল্পনা আর খেলোয়াড়দের কঠোর অনুশীলনে অবশেষে স্বস্তির জয়ে দারুণ খুশি জার্মান সমর্থকরা। আমরা খেলার ফলাফলে খুশি, অনেকগুলো গোল দেখেছি। ম্যানুয়েল নয়্যারের কথা বিশেষভাবে বলতে হয়, সবাই আজ পর্তুগালের বিপক্ষে দারুণ খেলেছে। আমরা আজকের খেলায় খুবই সন্তুষ্ট। এক কথায় বলতে গেলে আজকের খেলা ছিল পারফেক্ট আর মনের মতো। জার্মানির ফুটবল দল সত্যিই অকল্পনীয় ফুটবল উপহার দিয়েছে। জার্মানি ফিরে এসেছে আগের শক্তিতে, এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। এখন থেকে শুধু গোলই হবে। জার্মানি জিতে গেল, পর্তুগালকে হারাতে পেরেছে, অসাধারণ একটা ব্যাপার। আমরা এত দূর থেকে এসেছি আজকের ম্যাচটা দেখার জন্য। দারুণ খেলেছে জার্মানি সত্যি। তবে জার্মানির কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও পরের ম্যাচে রোনালদো ম্যাজিকে পর্তুগাল ফিরবে আবার স্বরূপে, এমন প্রত্যাশা মিউনিকে নিজ দলকে সমর্থন দিতে আসা পর্তুগালের সমর্থকদের। দেখুন, ক্রিশ্চিয়ানো রোনালদো একাই ভালো খেললে তো হবে না। আমাদের দলের খেলায় কিসের জানি কমতি ছিল। তাছাড়া দুর্ভাগ্যের কারণে আত্মঘাতী গোলও খেতে হয়েছে, যা খুবই কষ্টের। তবে আশা রাখি বুদাপেস্টেই আমরা আবার জয়ের ধারায় ফিরব। এদিকে জার্মানির পাওয়া 4 গোলের দুটি আত্মঘাতী টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে খেলোয়াড়দের স্বমহিমায় জ্বলে ওঠার কোনো বিকল্প দেখছে না দেশটির ফুটবল প্রেমীরা। প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে গিয়ে জার্মানির মিউনিকের এই অ্যালিয়েন্স এরেনার স্টেডিয়ামের রং হারিয়েছিল জার্মানি। আজ পর্তুগালকে হারিয়ে সেই রং আবার ফিরে পেল, আর এতেই স্বস্তি জার্মানির সমস্ত ফুটবল প্রেমীদের। জার্মানির মিউনিকের অ্যালিয়েন্স এরেনার স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইনজুরি মিছিলে বাংলাদেশের ক্রিকেটাররা তামিম, মোস্তাফিজ, তাসকিন এবং লিটন আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে তাদের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জিম্বাবুয়ে সফরের আগেই তাদের সুস্থ হওয়ার আশা চিকিৎসক দেবাশিস চৌধুরীর। এদিকে বায়োবাবলের কঠোরতায় হাঁফিয়ে উঠেছেন ক্রিকেটাররা। বিশ্রামের আবেদন করলে বিবেচনার আশ্বাস ক্রিকেট বোর্ডের। করোনার প্রকোপে একটা বছর ক্রিকেট ছিল না মাঠে। হাহুতাশ বেড়ে গিয়েছিল ক্রিকেট সংশ্লিষ্ট সবার। ফিটনেস ধরে রাখা, স্কিল ট্রেনিং নিয়ে চিন্তার ভাঁজ ছিল ক্রিকেটারদের কপালে। শেষ পর্যন্ত নানা চেষ্টার পর ঘরোয়া আসর দিয়ে মাঠের ক্রিকেট ফেরায় বিসিবি। এরপর থেকে যেন ক্রিকেট ম্যাচের বন্যা বইছে বাংলাদেশে। দুটি ঘরোয়া আসরের পর বাজে আন্তর্জাতিক সিরিজের দামামা। উইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সফর ঘুরে এখন আবার চলছে ডিপিএল। শেষ করে যেতে হবে জিম্বাবুয়ে, কিন্তু টানা খেলার ধকল নিতে পারছেন না ক্রিকেটাররা। প্রিমিয়ার লিগে ইতোমধ্যেই ইনজুরিতে পড়েছেন 4 জন। বর্তমানে ন্যাশনাল টিমের 4-5 জনের মতো প্লেয়ার ইনজুরির সমস্যায় ভুগছেন। তামিম গত কয়েকদিন ধরে ওর হাঁটুতে একটা ব্যথার কমপ্লেন করছিল। ভবিষ্যতে পারফরমেন্সের স্বার্থে আর এই ইনজুরিটা এখনই পরিচর্যা দরকার। তাসকিনের প্রথম এবং দ্বিতীয় আঙ্গুলের মাঝখানে ছিঁড়ে যায়। কসমেটিক সার্জন দ্বারা তার এই ব্যথাটার, এই সমস্যাটার সার্জারি সম্পন্ন করা হয়েছে। লিটন দাস রিস্ট স্ট্রেনের সমস্যায় ভুগছেন গত 2 সপ্তাহের বেশি সময় ধরে। মুস্তাফিজ ওর কোমরের ব্যথায় কমপ্লেন করেছিল আমাদের কাছে। স্ক্যানে কোনো খারাপ কোনো ইনজুরির কোনো অস্তিত্ব আমরা দেখিনি। ক্রিকেটারদের ডিপিএল বন্ধ করলেই আসছে না কোনো সমাধান, কারণ মাত্র 2 সপ্তাহের ব্যবধানেই জিম্বাবুয়েতে উড়াল দেবে দল। যদিও ইনজুরি নিয়ে শঙ্কা দেখছেন না বিসিবির চিকিৎসক। প্রত্যেকটা রিকভারির জন্য আমাদের হাতে 2 থেকে 3 সপ্তাহের মতো সময় আছে, এবং আমি মনে করি 2 থেকে 3 সপ্তাহ এনাফ সময় আমাদের
এই ধরনের ইনজুরি ম্যানেজমেন্টের জন্য। করোনা মহামারীর মাঝে ক্রিকেটে যোগ হয়েছে নতুন এক উৎপাত, বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়। অর্থাৎ সিরিজ চলাকালীন স্বাভাবিক দুনিয়া থেকে আলাদা এক জীবনযাপন করতে হয় ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ সংশ্লিষ্ট সবার। দিনে দিনে এই বায়োবাবলই এখন গলার কাঁটা ক্রিকেটারদের কাছে। তবে এখানেও সোজা পথে হাঁটছে বিসিবি। বাবল ফ্যাটিগেও আক্রান্ত হয়েছে এবং এর থেকে কিছুদিন হলেও ছুটি দরকার, সেটা যদি ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করে অবশ্যই ক্রিকেট বোর্ড সে ব্যাপারে বিবেচনা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 শতাধিক খুদে ফুটবলার নিয়ে পালন করা হলো এএফসি গ্রাসরুট ডে 2021। আগামী দিনে পাইপলাইন সমৃদ্ধ করতে তাদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতি বাফুফের। খুদে এসব ফুটবলারের স্বপ্ন জামাল ভুঁইয়া, তপু বর্মনদের মতো জাতীয় দলের হয়ে খেলা। তবে সারা দেশের 8টি জোন থেকে 800 জন আসার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে উপস্থিতি ছিল কম। মুষলধারে বৃষ্টি, বাইরে বের হওয়ার উপায় নেই, কিন্তু ফুটবল ওদের ঘরে বন্দি করে রাখতে পারেনি। চোখে স্বপ্ন জামাল তুপুদের মতো মাঠ দাপিয়ে বেড়ানো। পথটা সহজ করে দিয়েছে বাফুফে ও এএফসির যৌথ উদ্যোগ। সারা দেশ থেকে প্রতিভা তুলে নিয়ে এসে এক করেছে বাফুফে প্রাঙ্গণে। মিলন মেলায় এসে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ওদের। আমি কখনো কোন জায়গায় খেলতে আসি না, একাডেমি নতুন ভর্তি হয়েছি। আমি ছোটকাল থেকে রোনালদোকে পছন্দ করি এবং রোনালদোর খেলা আমার অনেক ভালো লাগে। বড় হয়ে ফুটবলার হইতে চাই। কেউ কি জামাল ভাইয়ের মতো হইতে চাও? ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে জামাল ভাইয়ের মতন ভালো প্লেয়ার হব। আমি তো বর্মনের মতো প্লেয়ার হতে চাই, তার খেলা আমার কাছে অনেক ভালো লাগে। দেশের 8টি জোন থেকে মোট 800 জন ফুটবলারকে ডাকা হয়েছে। সবার বয়স 8 থেকে 14। যাচাই বাছাইয়ের পর এদের মধ্য থেকে নির্বাচনকৃতদের যুক্ত করা হতে পারে ক্যাম্পে। তবে বাফুফের এমন অনেক উদ্যোগী যে বিনষ্ট হয়েছে মাঝপথে। এখানে যাদের দেখেছি সবারই চোখে বড় ফুটবলার হবার স্বপ্ন। যদিও বৃষ্টির জন্য অনেকে আসতে পারেনি। যোগ্যদের নিয়ে আলাদা পরিকল্পনা আছে বাফুফের। ভালো করাদের পরিচর্যা করা হলে ভালো কিছু ফুটবলার পাবো আমরা। এই তো কিছুদিন আগে জাতীয় দলের হেড কোচ জেমিডে বলেছিলেন বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবল খেলতে পাইপলাইনে পর্যাপ্ত স্ট্রাইকার নেই। নতুন পরিকল্পনা না করলে বিপদে পড়বে বাংলাদেশ। স্ট্র্যাটেজি বানান যিনি, তিনি পল স্মলি। ফুটবল কাঠামো গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানালেন। দেখুন, আমরা আমাদের চেষ্টাটা করতে পারি মাত্র, তবে ফুটবলারদের পরিশ্রম করতে হবে। ভালো খেলোয়াড় গড়তে ভালো একাডেমি প্রয়োজন। ক্লাবগুলোরও সক্রিয় থাকতে হবে, কিন্তু আমাদের একাডেমিগুলো কার্যকর নয়। সবকিছু বাফুফের একা নিয়ন্ত্রণ করা কঠিন। সবার এগিয়ে আসতে হবে। তৃণমূলের প্রতিভা অন্বেষণে এদিন ছেলেরা আসলেও মেয়েদের চোখে পড়েনি। তাদের ডাকা হবে অন্য কোনো দিনে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। 25 জুন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বে খেলা শুরু হচ্ছে। খেলা হবে 4 ভেন্যুতে। ঢাকা, মুন্সিগঞ্জ ও কুমিল্লা ভেন্যু চূড়ান্ত হলেও এখনও টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এমনটি জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। এছাড়া 4 দল বাড়িয়ে 16 দল নিয়ে এবছর স্বাধীনতা কাপ করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ দল কাতারে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে যাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল 11 মে থেকে বন্ধ রাখতে হয়। কাতার মিশন শেষ করে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন ফুটবলাররা। নিজ বাসায় 3 দিনের কোয়ারেন্টাইন শেষে রোববার থেকে পুরোদমে ক্লাবে অনুশীলন করতে পারবেন জাতীয় দলের ফুটবলাররা। তাই বিপিএল এর দ্বিতীয় পর্বের খেলা শুরুর তারিখ ঘোষণা করল বাফুফে। আগামী 25শে জুন শুক্রবার যে স্থগিত লিগ, পেশাদার লিগের খেলা আবার শুরু হবে। তারিখের সঙ্গে চূড়ান্ত হয়েছে ভেন্যুও। কোভিডের কারণে লিগের মাঝপথে ঢাকার বাইরে ভেন্যুতে খেলা বন্ধ করা হয়েছিল। বর্ষা মৌসুমে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এত ম্যাচ আয়োজন করা কঠিন, তাই আবারও ভেন্যু বাড়ানো হচ্ছে। ঢাকার সঙ্গে খেলা হবে মুন্সিগঞ্জ ও কুমিল্লায়। তবে টঙ্গীর স্টেডিয়াম এখনও চূড়ান্ত নয়। টঙ্গী মাঠও ঠিক আছে, তবে আর্চারির একটু তাদের একটু কি বলবো, তারা অনুরোধ করেছে যে তাদের যেহেতু প্রশিক্ষণ বা অন্যান্য কিছু চলছে, সেই জায়গাটা একটা কনসিডারেশনের ব্যাপারে, সেটা আমরা আলোচনা করছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে। এদিকে 4 দল বাড়িয়ে 16 দল নিয়ে হতে পারে এবারের স্বাধীনতা কাপ। বাহিনীর টিম, শিক্ষা প্রতিষ্ঠানের টিম এবং চ্যাম্পিয়নশিপ লিগে যে ক্লাবগুলো অংশগ্রহণ করছে সেখান থেকে একটা বাছাই পর্ব করে সেখান থেকে যদি আমরা একটা 4টা টিম নিয়ে এসে 16টা টিম করে যদি আমরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করি, তাহলে এটা টুর্নামেন্টের সময়টাও বাড়বে, আরও একটু সবাই জানবে যে ইন্ডিপেন্ডেন্স কাপটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। পেশাদার লিগের দ্বিতীয় পর্ব শুরু হলেও এখনও পার্টিসিপেশন মানেই পুরোটা পায়নি অংশগ্রহণকারী ক্লাবগুলো।
মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে 2 মাস থাকার পর বাসায় ফিরলেন বেগম জিয়া। ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণের সংখ্যা থেকেই এই সিদ্ধান্ত, বাসাতেই চলবে চিকিৎসা। ভারতে পাচার হওয়া বোনকে খুঁজতে গিয়ে নির্মমতার শিকার তরুণী, মাসের পর মাস আটকে রেখে নির্যাতন। টিকটক হৃদয় ও নদীর খপ্পরে পড়ে পাচার হন আরও 2 নারী, হাতিরঝিল থানায় মামলা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।